না। যখনই সে নিশির কাছে আসে তখনই কিছু না কিছু একটা অজুহাত দিয়ে সে তার থেকে দূরে চলে যায়। আবির আনমনেই ভাবছিল কথাগুলো, হঠাৎ দেখলো নিশি তার সামনে দিয়ে যাচ্ছে। নিশিকে দেখে আবির তাকে ডাকলো নিজের কাছে আসার জন্য। আবিরের ডাকে নিশি একবার তার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে নিজের চোখ সরিয়ে নিল। তারপর ধীর পায়ে তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, বলুন কি হয়েছে? আমাকে এক গ্লাস পানি দে তো। নিশি আবিরের কথার উত্তর না দিয়ে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর এক গ্লাস পানি এনে আবিরের হাতে ধরিয়ে দিল। আবির কিছু বলতে যাবে তার আগেই নিশি সেখান থেকে চলে গেল। আবির নিশি যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর পানি খেয়ে নিজের কাজে চলে গেল। হুট করে নিশি লেহেঙ্গার আঁচল টেনে খুলে দিল আবির। নিশি বিস্মিত চোখে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগের কথা, নিচে মেহেন্দির অনুষ্ঠান হচ্ছিল। সবাই নিজেদের হাতে নিজেদের মতন করে মেহেন্দি লাগাতে ব্যস্ত। মেহেন্দির জন্য মেহেন্দি আর্টিস্ট ভাড়া করে আনা হয়েছে, তাই বড় ছোট কেউই বাদ যাচ্ছে না নিজেদের হাতে মেহেন্দি লাগাতে। তিথি হালকা সবুজ রঙের লেহেঙ্গা, দুহাত ভর্তি চুড়ি, গলায় সুন্দর নেকলেস, দুপায়ে নুপুর, কোমরে কোমর বন্ধনী, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে লাল কালারের লিপস্টিক আর মুখে হালকা মেকআপ। ব্যাস, এতেই তিথিকে খুব সুন্দর লাগছে। নিশিকেও খুব সুন্দর লাগছে দেখতে। গোলাপি কালারের লেহেঙ্গা, সাথে ম্যাচিং করে চুড়ি পরেছে দুই হাতে, ঠোঁটে মিষ্টি কালার লিপস্টিক, চোখে আইলাইনার মোটা করে পরানো, গলায় শুধু একটা চেন পরেছে। নিশি কোমর বন্ধনী পরেনি, পায়ে শুধু নূপুর পরেছে। নিশি তিথির পাশে বসেছিল প্রথম থেকে। তিথির মেহেন্দি পরানো প্রায় শেষ, এরপর তার পালা মেহেন্দি পরার। অনেকক্ষণ ধরে একভাবে তিথির পাশে বসে থাকার জন্য কিছুটা আনইজি ফিল করছিল, তাই একটু ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই এই পরিস্থিতির শিকার হলো সে। আবির যে এমন কাজ করতে পারে তা নিশির ধারণারও বাইরে ছিল। আবিরের এতদিনের ব্যবহার মুখ বুজে সহ্য করতে পারলেও আজ তার এমন কাজের পর নিজেকে শান্ত রাখতে পারল না সে। চোখে রাগের আগুন জ্বলে উঠল। আবিরের গালে একটা প্রচন্ড জোরে চড় বসিয়ে দিল। নিশি যে এমন কিছু করতে পারে তা আবিরের জানা ছিল না। আগে থেকেই রেগে ছিল আবির, এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। দেয়ালের সাথে চেপে ধরল নিশিকে। নিজেকে ছাড়ানোর সর্বাত্মক চেষ্টা করে এবার চেঁচাতে লাগলো নিশি, সাথে গড়িয়ে পড়ছে চোখে। ছাড়ুন, ছাড়ুন আমায়। এটা কোন ধরনের অভদ্রতা? ও এখন অভদ্রতা? এই যে যখন ছেলেদের সাথে ঢলাঢলি করো তখন ওটাকে খুব বুঝি ভদ্রতা বলে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার আবির আহমেদ। আমি কিছু বলছি না তার মানে এই নয় যে আপনি আমাকে যা তা বলবেন। আমি এতদিন চুপ করে থাকলেও আর চুপ করে থাকবো না। ও রিয়েলি? তো কি করবে আমায় শুনি? যাদের সাথে ঢলাঢলি করছিলে তারা নিশ্চয় খুব ভালো, তাই না? তো কোথায় কোথায় টাচ করছে শুনি? খুব ভালো লাগছে বুঝি? আবিরের ভাষা শুনে নিশি হতবাক। এই মানুষটা তাকে এতটা ভুল বুঝবে সে বুঝতে পারেনি। আসলে তিথির কয়েকজন কাজী নিশির সাথে কথা বলছিল। যেহেতু তারা নিজের ইচ্ছায় তার সাথে কথা বলছিল, তাই সে না করতে পারেনি। তো নিশি ওদের সাথে হেসে হেসেই কথা বলছিল। তাদের মধ্যে একজন ছেলে নিশির বেশ গা ঘেঁষে কথা বলছিল। নিশি প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পেরে সেখান থেকে সরে আসে। আর আবির ঠিক সেই সময়টা দেখেছে যখন ছেলেটা নিশির গা ঘেঁষে কথা বলছিল আর নিশি হাসছিল। এটাই দেখেই তার মাথা গরম হয়ে গিয়েছিল। এবার নিশি আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারল না। ডান হাতটা হ্যাচকা টানে ছাড়িয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আবিরের গালে চড় বসালো। রাগের মাথায় কাজটা করলেও আবিরের চোখের দিকে তাকিয়ে থমকে গেল সে। রক্তলাল চোখগুলোতে নিশি যেন তার ধ্বংস দেখতে পাচ্ছে। কিছু বোঝে ওঠার আগেই নিশির ঠোঁটগুলি নিজের আয়ত্তে নিয়ে নিল আবির। নিজের রাগগুলোকে নিশির ঠোঁটের ওপর ঝাড়তে ব্যস্ত সে। অসহ্য যন্ত্রণায় নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে চোখ খিচে পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে নিশি। আবির কেন এমন করছে কিছুই বুঝতে পারছে না নিশি। আবির তো এমন ছিল না, তাহলে আজ কেন এমন করছে সে? আবিরের কামড়গুলো এখন ভালোবাসার পরশে পরিণত হয়েছে। নিশির ঠোঁটে পাগলের মতো কিস করে চলেছে সে, আর হাত দিয়ে কোমরে ধীরে ধীরে স্লাইড করছে। আবির যেন নিশিতে ডুব দিতে চাইছে। গভীর রূপ নিচ্ছে তার ভালোবাসার পরশগুলো। নিশির শরীর কেঁপে কেঁপে উঠছে। এবার আর সহ্য করতে না পেরে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিল আবিরকে। ধাক্কায় তাল সামলাতে না পেরে দুহাত পিছিয়ে গেল সে। লড়ে ধপাস করে বসে পড়ে দুই হাতে মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো নিশি। আজ তিথির বিয়ে, তাই সকাল থেকেই সবাই বিয়ের আয়োজনে ব্যস্ত। তিথি বারবার নিশিকে খেয়াল করছে। কাল থেকে খেয়াল করছে নিশি কি যেন নিয়ে খুব গভীর চিন্তায় মগ্ন।
কাল রাতে ওয়াশরুম থেকে আসার পর নিশি একদম চুপচাপ। নিশিকে এই নিয়ে বেশ কয়েকবার জিজ্ঞাসা করলেও সে কোনো জবাবই দেয়নি। কথাটা বারবার এড়িয়ে গেছে, তাই তিথিও আর কিছুই বলেনি। এইদিকে নিশির বাবা আর আবিরের বাবা সেই কখন থেকে একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে কি যেন একটা বিষয় নিয়ে দুজনে আলোচনা করছে। এখনো বেরোনোর নাম গন্ধও নেই। তিথি বুঝতে পারছে না হঠাৎ তাদের মধ্যে কি বিষয় নিয়ে এত কথা হচ্ছে। দুপুরবেলায় সবাই বসে লাঞ্চ করছিল। হঠাৎ নিশি আর আবিরের বাবা টেবিলে এসে বসলো। কিছুক্ষণ পর নিশির বাবা নিশিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমরা তোমার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। কথাটা শুনে নিশি তার বাবার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। তিথিও আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমরা তোমার বিয়ে ঠিক করেছি, আর সেটা আজই হবে। তিথির বিয়ের সাথে তোমার আর আবিরের বিয়ে দিয়ে দিতে যাচ্ছি আমরা। এতে কারোর কোনো আপত্তি নেই, সবাই রাজি এই বিয়েতে। এটা তুমি কি করে ঠিক করতে পারলে বাবা? আমাকে কিছু না জানিয়ে এরকম হুট করে কি করে সিদ্ধান্ত নিতে পারলে তুমি? আস্তে কথা বল, এখানে তোমার থেকে বড় অনেকে আছে, সুতরাং ভদ্রতা বজায় রাখ। নিশি নিজেকে সংযত করে চেয়ারে বসে পড়ল। এইদিকে তিথি হাঁ করে তাদের কথাগুলো শুনছে। কি হচ্ছে কেন হচ্ছে কিছুই তার ছোট্ট মাথায় ঢুকছে না। আর আবির আবির তো কোনো কথাই বলছে না, নিজের মতো খেয়েই যাচ্ছে। এমন ভাব করছে যেন সে আগে থেকে সবকিছুই জানতো। নিশির বাবা শান্ত কণ্ঠে বলতে লাগলো, দেখো, এমনিতেই তোমার আর আবিরের বিয়ে ঠিক ছিল আগে থেকেই, তাই আমরা ভাবছি দেরি না করে দুজনের বিয়ে একসাথেই সেরে ফেলতে। কারণ এরপর আবির ব্যস্ত হয়ে পড়বে, তখন কিছুতেই বিয়ে করা সম্ভব হয়ে উঠবে না। তাই এখন একটা ভালো মুহূর্ত আছে, আমরা এটাকে হারাতে চাইছি না। সবাই রাজি আছে এতে। আশা করি তুমি আর কোনো সিন ক্রিয়েট করবে না এই বিষয়ে। এই বলে তিনি উঠে গেলেন। এক এক করে সবাই উঠে গেল টেবিল থেকে। নিশি চুপচাপ এক ধ্যানে বসে আছে। আর তিথির মাথায় এখনো ঢুকছে না এই বিষয়টা যে কি থেকে কি হয়ে গেল। পার্লার থেকে সাজানো লোক এসেছে। তিথি এবং নিশিকে একসাথে সাজানো হচ্ছে। তিথি এটা দেখে অবাক হচ্ছে যে তার এবং নিশির বিয়ের সাজ হুবহু এক, শুধু বিয়ের বেনারসি রংটাই আলাদা। নিশিও প্রথমে অবাক হয়েছিল তার এবং তিথির বিয়ের সাজ প্রায় এক হওয়ায়। কিছুক্ষণ পর তারা নিশি এবং তিথিকে সাজিয়ে দিল। দুজনকে খুব সুন্দর লাগছে দেখতে আজ। তিথি আজ লাল বেনারসি আর গা ভর্তি গয়নায় সেজেছে, আর নিশি নীল বেনারসি আর গা ভর্তি গয়না দিয়ে সেজেছে। নিশি কোনো কথাই বলছে না, চুপচাপ বসে রয়েছে। সাজানোর পর তাদের দুজনকে স্টেজে বসিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর নিলয় এসে পৌঁছালো। নিলয় আজকে রেড কালারের শেরওয়ানি পরেছে আর মাথায় পাগড়ি। আর ওইদিকে আবির আজ স্কাই ব্লু কালারের শেরওয়ানি পরেছে আর মাথায় পাগড়ি। এদের দুজনকেও খুব সুন্দর লাগছে আজকে। কিছুক্ষণ পর বিয়ে পড়ানো শুরু হলো। প্রথমে তিথির বিয়ে পড়ানো শুরু হলো। তিথিকে কবুল বলতে বললে তিথি বলে ফেলল। এরপর নিলয়কে বলতে বললে নিলয়ও বলে ফেলল। তারপর তাদের বিয়ে সম্পন্ন হলো। এরপর আবির আর নিশির বিয়ে পড়ানো শুরু হলো। নিশিকে কবুল বলতে বললে সে কিছুটা সময় নিয়ে তারপর কবুল বলে দিল। আর আবিরের পালাইলে সে আর সময় নষ্ট না করে সেও কবুল বলে ফেলল। এইভাবে তাদের বিয়েও সম্পন্ন। ফুল দিয়ে সাজানো খাটে বসে আছে নিশি। এখনও সে চুপ করে বসে আছে। ইতিমধ্যে যে তার জীবনে একটা নতুন পর্ব শুরু হয়ে গেছে সেই বিষয়ে তার কোনো খেয়ালই নেই। হঠাৎ রুমের দরজায় আওয়াজ হওয়ায় নিশি সেদিকে তাকিয়ে দেখলো আবির রুমে প্রবেশ করছে। আবিরকে দেখে নিশি নিজের মুখ ঘুরিয়ে নিল। আবির রুমে প্রবেশ করে নিশির দিকে একবার তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে নিশির পাশে বসলো। আবিরের উপস্থিতি নিজের পাশে অনুভব করলেও নিশি কোনো কথাই বলল না, চুপচাপ বসে থাকলো। নিশির কোনো সাড়া শব্দ না পেয়ে আবির নিশির কাঁধে হাত রাখলো, কিন্তু এবারেও নিশি নিশ্চুপ। নিশির এরূপ আচরণে আবির যেন একটুও অবাক হলো না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিশিকে নিজের দিকে ঘুরিয়ে বলতে লাগলো, দেখো, আমি মানছি হঠাৎ করে এভাবে বিয়েটা হয়, তুমি মন থেকে মেনে নিতে পারছো না। কিন্তু দেখো, এমনিতেও আমার আর তোমার বিয়ে আগে থেকেই ঠিক ছিল। আর আপনার দেরি হয়ে যাচ্ছে। মানেটা খুবই পরিষ্কার। আপনি তো আমাকে ভোগ করার জন্যই বিয়েটা করেছেন। নিন, আসুন, আমাকে ভোগ করুন। বলে নিজের গা থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিল। নিশি, চিৎকার করছেন কেন? আমি তো কোনো ভুল কিছু বলিনি। আপনি তো আমাকে ভোগ করার জন্যই এত তাড়াতাড়ি আমার মত ছাড়াই বিয়েটা করলেন। আবির নিশির কাছে গিয়ে শাড়ির আঁচলটা পরিয়ে দিয়ে বলল, দেখো নিশি, আমার কথা। ব্যাস, আমি অনেক দিন ধরে অনেক কথা শুনেছি আপনার।
আজ আমি বলবো আর আপনি শুনবেন। কি ভেবেছেন আমাকে আপনি আপনার কেনা সম্পত্তি? যখন লজ্জা ভয় ভয় ত্যাগ করে রাস্তা ভর্তি লোকের সামনে আমি আপনার কাছে আমার মনের কথাগুলো প্রকাশ করলাম, তখন আপনি কি করলেন? এক রাস্তার লোকের সামনে আমাকে চড় মেরে আমার নিজের যোগ্যতা দেখিয়ে দিলেন। এর জন্য তো আমি আপনাকে কোনো প্রকার দোষারোপ করিনি, চলে তো গিয়েছিলাম আপনাকে ছেড়ে সারা জীবনের মতো। তাহলে কেন আপনি আবার আমার জীবনে এলেন? কেন আবার জোর করে নিজের জীবনের সাথে আমাকে বাঁধার জন্য এতটা মরিয়া হয়ে গেলেন? আর আজ বিয়েটা এমন হুট করেই করে নিলেন। একবারও কি আমার মতামত নেওয়ার প্রয়োজন বোধ করেছিলেন? একবারও কি আমার মনে কি আছে এটা বোঝার চেষ্টা করেছেন? না, আপনি তা করেননি। আপনি শুধু নিজেরটাই ভেবে এসেছেন সেই প্রথম থেকেই। আমি কি চাই না চাই এই নিয়ে সেই বিষয়ে ভাববার মতন আপনার সময় নেই। কিন্তু শুনে রাখুন, আমি আপনাকে ভালোবাসতাম এক সময়, বিশ্বাস করুন, নিজের থেকেও অনেক অনেক বেশি ভালোবাসতাম আমি আপনাকে। কিন্তু এখন আমার মনে আপনার জন্য বিন্দুমাত্র ভালোবাসা নেই। যা আছে তা শুধু ঘৃণা। যতই আপনি আমাকে বিয়ে করুন না কেন, স্বামী হিসেবে আপনি শুধু আমার দেহ পাবেন, কিন্তু মন কখনোই পাবেন না। আবির এতক্ষণ চুপ করে নিশির কথাগুলো শুনছিল। আজ সে একটা কথাও বলেনি নিশিকে। বলবেই বাকি, সে তো সত্যি নিশির সাথে চরম অন্যায় করেছে। এতদিন নিশির মতের কোনো পরোয়াই করেনি। নিজের সিদ্ধান্তকে নিশির ওপর চাপিয়ে দিয়েছে এক প্রকার জোর করে। না, আর সে ভুল করবে না, তাই সে আজ নিশিকে বলতে দিয়েছে। আবির নিশির দিকে অসহায় নজরে একবার তাকিয়ে বলে উঠল, নিশি, ভালোবাসি বলেই এত তাড়াতাড়ি বিয়ে করছি, তোমাকে ভোগ করবো বলে নয়। শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এই বলে আবির বাইরে চলে গেল। নিশি এতক্ষণ নিজের কান্না চেপে রাখলেও এবার আর পারল না। আবির চলে যাবার সাথে সাথেই কেঁদে উঠল হু হু করে। আবিরকে এভাবে কথাগুলো বলতে চায়নি সে, কিন্তু আর কত সহ্য করবে? মানুষটাকে ভালোবাসে বলেই তো এতদিন তার সব কিছু সহ্য করেছে, কিন্তু এইভাবে হঠাৎ করে বিয়েটা কিছুতেই যেন মেনে নিতে পারছে না। তাই আজ সে রাগের বশে এই কথাগুলো বলল। সে মানুক আর নাই বা মানুক, ভালো তো সে আবিরকেই বাসে। এইসব কথাগুলো ভাবতে ভাবতে মেঝেতে বসেই ঘুমিয়ে পড়েছে। তিথি ড্রেস চেঞ্জ করে সবুজ রঙের একটা পাতলা শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে বসে তিথির চুল আঁচড়াচ্ছিল। নিলয় খাবার আনতে নিচে গিয়েছিল। অনেকক্ষণ পর রুমে এসে তিথির পিছে দাঁড়ায়। নিলয়কে দেখে তিথি কিছু বলতে যাবে, তখনই নিলয় বলে উঠল, আগে খেয়ে নাও, পরে কথা হবে। তিথি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর দুজনে একসাথে ডিনার করে নিল। ডিনার শেষে তিথি নিলয়কে বলল, চলুন না একটু ছাদ থেকে ঘুরে আসি। এখন এই সময়? আমার না খুব ইচ্ছে নিজের প্রিয়জনের কাঁধে মাথা রেখে একসাথে চন্দ্রবিলাস করার। ও তাই? হুম তা ম্যাডামের প্রিয়জনের নামটা কি জানতে পারি? আছে কেউ একজন, এই আপনি নিয়ে যাবেন কিনা বলুন তো, নইলে আমি নিজেই চলে যেতে পারবো। এই বলে উঠে যে যেতে যাবে অমনি নিলয়কে কোলে তুলে নিয়ে বলে উঠল, থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না, নিজের বইয়ের সামান্য ইচ্ছাটুকু পূরণ করতে পারি আমি। নিলয়ের কথায় তিথি মুচকি হেসে দুহাত দিয়ে নিলয়ের গলা জড়িয়ে ধরল। তারপর নিলয় ওকে নিয়ে ছাদে আসে। ছাদের দোলনায় তিথিকে বসিয়ে নিজে তিথির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তিথি নিলয়ের মাথায় হাত বোলাতে বোলাতে আকাশের দিকে তাকিয়ে রইল। দুজনে আজ একসাথে চন্দ্রবিলাস করতে ব্যস্ত। কিছুক্ষণ পর তিথি নিলয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, নিশির বিয়েটা এমন হুট করে না হলেই পারতো, বেচারা খুব কষ্ট পেয়েছে। নিজের ভালোবাসার মানুষকে সারা জীবন নিজের করে নেবার জন্য সবাই চাই, আর আবির ভাইয়াও এর ব্যতিক্রম নয়। তিনি নিশিকে খুব ভালোবাসেন। কিন্তু তাই বলে এমন হুট করে বিয়ে? এই যে ম্যাডাম, ভাইয়া একদম ঠিক কাজ করেছেন। তাই বলে এমন জোর করে? ম্যাডাম, নিজের ভালোবাসার মানুষকে সারা জীবন নিজের কাছে পেতে সবাই চায়, ভাইয়াও তো আর ব্যতিক্রম নয়। তার মানে আপনি সব জানতেন, আগে থেকে আমাকে বলেননি কেন? জান, আপনার সাথে কোনো কথা নেই। সব কথা বাচ্চাদের জানতে নেই। কি? আমি বাচ্চা? তাহলে এই বাচ্চাকে বিয়ে করলেন কেন? নিলয় তিথিকে শক্ত করে জড়িয়ে ধরে তিথির পেটে মুখ গুজে বলে উঠল, এই বিয়ে না করে যে আর উপায় নেই। এই বাচ্চাটাকে ছেড়ে যে আমি চলতে পারবো না এক মুহূর্ত, কারণ এই বাচ্চা মেয়েটাকে যে অনেক দিন আগেই আমি আমার এই মন দিয়ে দিয়েছি। নিলয়ের কথা শুনে তিথি অজান্তেই হেসে ফেলল। তিথির মনে এক অজানা ভালো লাগা কাজ করতে লাগলো। পুনরায় সে নিলয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর নিলয় বলে উঠল, তিথি। তিথি খুব অবাক হলো নিজের নাম নিলয়ের মুখে শুনে। সচরাচর নিলয় তাকে তিথি বলে ডাকে না। যখন সে খুব রেগে থাকে
কিংবা কোনো সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করে তখনই তাকে তিথি বলে ডাকে। নিলয় এবার তিথির দিকে তাকিয়ে বলে উঠল, তিথি, হ্যাঁ বলুন, শুনছি। আমি তোমার কাছ থেকে একটা সত্যি কথা লুকিয়েছি, অনেক দিন ধরে লুকিয়ে আসছি তোমার কাছ থেকে। বলতে পারো কিছুটা তোমাকে হারানোর ভয়ে আর জড়তার মাঝে এতদিন আমি আটকা পড়েছিলাম, কিন্তু আমি চাইছি আজকে তোমার কাছে এই বিষয়টা ক্লিয়ার করে নিতে, কারণ আমি চাই না আমাদের সম্পর্ক মিথ্যা কোনো কিছু দিয়ে শুরু হোক। তিথি অবাক হয়ে নিলয়ের কথাগুলো শুনছিল। নিলয় কিছুটা থেমে আবারও বলে উঠল, আমি একজন বিজনেসম্যান, এছাড়াও আমার একটা অন্য পরিচয় আছে। আমি একজন মাফিয়া। বিশ্বাস করো, তোমাকে আমি অনেক আগেই কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে হারানোর ভয় আমাকে বারবার বাধা দিয়েছে এই কথাটা তোমার কাছ থেকে লুকানোর জন্য, কিন্তু আর আমি চাই না তোমার কাছ থেকে লুকাতে। তীর্থ, এই সত্যি জানার পর তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? তিথি এখনও কিছুটা বিস্ময় নিয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে, কিন্তু পরক্ষণেই নিলয়কে অবাক করে তিথি হেসে উঠল। তারপর নিলয়ের হাত নিজের হাতের মুঠোয় এনে বলে উঠল, আপনি কি ভেবেছেন এই সামান্য কথার জন্য আমি আপনাকে ছেড়ে চলে যাব? কখনোই না মিস্টার, আর আমি এটা আগে থেকেই জানতাম। নিলয় অবাক হয়ে তার দিকেই তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি আগে থেকে জানতে, কিন্তু কি করে? ভাইয়া আমাকে বলেছিল। যেদিন আমি ভাইয়াকে আপনার বিষয়ে বলেছিলাম ওই দিন রাতেই ভাইয়া আপনার সম্পর্কে সব তথ্য জেনে আমাকে বলেছিল। তুমি আমাকে আগে বলনি কেন? আমি চেয়েছিলাম আপনার মুখ থেকে এই কথাগুলো শুনতে। নিলয় এক ঝটকায় তিথির কোল থেকে উঠে তিথিকে শক্ত করে জড়িয়ে ধরল। আই লাভ ইউ পাখি, তুমি জানো না আমি আজ কতটা খুশি। আই লাভ ইউ জান। আজ ঘুমাবেন না? চলো। বলে তিথিকে পুনরায় কোলে তুলে নিচে নেমে গেল। রাতে তিথি নিলয়ের বুকে মাথা রেখে শুয়ে আছে। রাত গভীর হচ্ছে, এদিকে ঘন ঘন শ্বাস প্রশ্বাস বাড়ছে। নিলয় তিথির মুখটা কিছুটা উঁচু করে তিথির কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে তিথির দিকে তাকিয়ে বলে উঠল, পাখি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু মিস্টার। এখনো তো বললে না তোমার প্রিয়জনের নাম কি? আপনি ছাড়া প্রিয়জন বলতে কে বা আছে আমার জীবনে? নিলয় তিথিকে গভীরভাবে জড়িয়ে ধরে স্লো ভয়েসে বলে উঠল, পাখি। হুম। তিথি নিলয়ের দিকে তাকিয়ে মাথা নাড়ল, যার অর্থ হলো হ্যাঁ। রাত যত গভীর হচ্ছে তত ঘন ঘন শ্বাস প্রশ্বাস বাড়ছে, কারণ আজ নিলয় তার বউকে নিয়ে ভালোবাসার সাগরে পাড়ি দিয়েছে। তিথির ঠোঁট জোড়া শুষে নিতে নিতে ওর শরীর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিল। তারপর তিথির গলায় নিজের ঠোঁট রাখতে তিথি কুকড়ে গিয়ে নিলয়ের বুকে মুখ লুকিয়ে ফেলল। নিলয় আজ তার ভালোবাসার মানুষটিকে নিজের করে নেওয়ার নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছে অনেকটা বেশি। তাই তো তিথি লজ্জাকে উপেক্ষা করে তিথির গলায় চুমু দিতে থাকে নিলয়। ওর গলা ঘাড় ভরিয়ে দিচ্ছে ভারী ভারী চুমুতে। আজ আর কোনো দূরত্ব নেই, সব দূরত্ব যেন ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছে। তিথিকে আপন করে নেওয়ায় ব্যস্ত নিলয়, আর তিথি তার শ্বাস প্রশ্বাস ঘন থেকে আরো বেশি ঘন হচ্ছে, আর সেই সাথে পরিবেশটাও নেশাময় হয়ে উঠছে। দীর্ঘ রাতের অবসান ঘটিয়ে অবশেষে সূর্যের আলো পড়ল নিলয়ের বেডরুমে। চোখে আলো পড়ায় তিথি ঘুম ভেঙে গেল। উঠে নিজেকে আর নিলয়কে একই চাদরের নিচে দেখতে পায়। তিথি উঠে বসে চাদরটা ভালো মতো গায়ে জড়াতেই দেখতে পেল নিলয় তার দিকে তাকিয়ে আছে। নিলয়ের থেকে লজ্জায় চোখ সরিয়ে নেয় তিথি। আজ তার ভালো লাগছে, কারণ সে পুরোপুরিভাবে নিলয়কে নিজের করে পেয়েছে। তবে খুব বেশি লজ্জাও হচ্ছে। নিলয় তিথির আরো একটু কাছে সে একটু ঝুঁকে বলল, আই লাভ ইউ পাখি। আই লাভ ইউ টু নিলয়। তিথির কপালে চুমু দিয়ে নিলয় বলল, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। নিশি ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় আবিষ্কার করলো, কিন্তু তার স্পষ্ট মনে আছে যে সে মেঝেতে ঘুমিয়ে গিয়েছিল কাল। হঠাৎ ওয়াশরুমের দরজার আওয়াজে সেদিকে তাকিয়ে দেখলো আবির সদ্য শাওয়ার নিয়ে বের হচ্ছে। গায়ে শুধু ব্ল্যাক কালারের ট্রাউজার আর গলায় একটা টাওয়াল জড়ানো। আবিরকে এমন অবস্থায় দেখে নিশি পলকহীনভাবে তাকিয়ে আছে তার দিকে। এখনও তার বিশ্বাস হচ্ছে না যে এই লোকটাই তার স্বামী। নিশির খুব করে ইচ্ছে করছে লোকটাকে একবার জড়িয়ে ধরতে, কিন্তু দীর্ঘদিনের জমিয়ে রাখা অভিমানের কাছে কোথায় যেন এই সামান্য ইচ্ছেটুকু পূরণ করতে বাধা পাচ্ছে সে। না, এত সহজে সে কিছুতেই লোকটাকে ক্ষমা করবে না। তাকে কষ্ট পেতে হবে, যেমনটা এতদিন নিশি পেয়ে এসেছিল। আবিরের ডাকে কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলো। কখন উঠলে? নিশি আবিরের প্রশ্নের কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। চুপচাপ বিছানা ছেড়ে উঠে আলমারি থেকে হলুদ রঙের একটা শাড়ি নিয়ে বাথরুমে চলে গেল। নিশিকে এমন নীরবে চলে যেতে দেখে আবির একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর একটা ব্লু কালারের টি শার্ট পরে নিচে চলে গেল।
এদিকে তিথি আর নিলয় ব্রেকফাস্ট সেরে নিল। আজকে তাদের রিসেপশন। তিথি আর নিশির রিসেপশন একই সাথে হবে, তাই তারা ব্রেকফাস্টের পর তিথিদের বাড়িতে যাবে। রিসেপশন কমিউনিটি সেন্টারে আয়োজিত হবে। আবির অবশ্য তার আর নিশির রিসেপশনটা এখন করবে না বলেছিল, কিন্তু নিলয়ের জেদের কাছে তাকে অবশেষে হার মানতে হলো। ব্রেকফাস্টের পর দুজন বেরিয়ে পড়ল। এদিকে অনেকক্ষণ হয়ে যাবার পরও নিশিকে নিচে আসতে না দেখে আবিরের মা আবিরকে উপরে পাঠালো নিশিকে ডাকার জন্য। আবির গিয়ে নিশিকে ডাকার জন্য রুমে প্রবেশ করতেই হা হয়ে গেল। নিশি অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিল শাড়ি পরার, বাট কিছুতেই তা পারছিল না। গতকাল আবিরের মার কাছ থেকে শাড়ি পরেছিল, বাট এখন কিছুতেই পরতে পারছে না। তাই বাধ্য হয়ে শাড়িটা কোনো মতে নিজের শরীরে পেঁচিয়ে খাটের এক কোণে বসেছিল। আর ঠিক সেই মুহূর্তে আবির ঘরে প্রবেশ করেছে। আবিরকে দেখে নিশি নিজেকে ঢাকতে ব্যস্ত। তখনই আবির হু হা করে হেসে উঠল। আবিরকে এমন হাসতে দেখে আর নিজেকে শাড়ি পরার ব্যর্থতা দেখে নিশির তেলে বেগুনে জ্বলে উঠল। আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, লজ্জা করে না এইভাবে নক না করে যে কোনো মেয়ের ঘরে ঢুকতে? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা আমার রূপ। তাছাড়াও এটা তুমি জানো না যে ঘরের মধ্যে ড্রেস চেঞ্জ করতে হলে সবার আগে দরজাটা বন্ধ করতে হয়? শুনুন, একে তো নিজে দোষ করেছেন, তার উপর আবার নিজের দোষ স্বীকার না করে উল্টে আমার উপর নিজের দোষ চাপিয়ে দিচ্ছেন। আচ্ছা, আমি দোষ করছি, তা কি দোষ করছি? এই বলে নিশির দিকে এক পা করে এগুতে এগুতে আবিরের এমন এগোনো দেখে নিশি যেই পেছুতে যাবে অমনি তার পা লেগে কোনো মতে নিজের শরীরে পেঁচিয়ে রাখা শাড়িটা খুলে গেল। এমন হওয়াতে নিশি চোখ বড় বড় করে আবিরের দিকে তাকিয়ে আছে। আর আবির চরম বিস্মিত ফেস নিয়ে একবার নিশির দিকে আর একবার ফ্লোরে পড়ে থাকা শাড়িটির দিকে তাকিয়ে উচ্চ স্বরে হেসে উঠল। হাসতে হাসতে খাটে শুয়ে পড়ল সে। নিশি ফ্লোর থেকে শাড়িটা তুলে কোনো রকম গায়ে পেঁচিয়ে আবিরের দিকে তাকিয়ে থাকলো। আবিরের এমন হাসি আর নিজের এমন অপমান কিছুতেই সহ্য করতে না পেরে শব্দ করে কেঁদে উঠল। নিশির এমন হঠাৎ কান্না দেখে আবির অবাক হয়ে নিশির দিকে তাকিয়ে বলে উঠল, এই তুমি কাঁদছো কেন? আপনি হাসছেন কেন? নিজের বইয়ের অক্ষমতা দেখে? আবিরের মুখে বউ ডাক শুনে নিশির বুক ধুক করে উঠল। আবিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল, নিজের বইয়ের অক্ষমতা দেখে কি এমন হাসতে? আমাকে একটু সাহায্য তো করতে পারেন, তা না করে আমাকে দেখে হাসতেন। তোমার বুঝি হেল্প লাগবে? হ্যাঁ, মাকে একটু দেখে দিন না। কেন? বারে, আপনি দেখছেন না আমি শাড়ি পরতে পারছি না? অনেকক্ষণ হয়ে গিয়েছে, এখনো নিচে যায়নি। সবাই হয়তো আমার জন্য ওয়েট করছে। মা এখন আসতে পারবে না। কেন? মা এখন বিজি আছে। কি হেল্প করতে হবে দাও, আমি করে দিচ্ছি। না থাক, লাগবে না আপনার হেল্প। আমি বরং চুড়িদার পরে নিচ্ছি, পরে মার কাছ থেকে শাড়ি পরে নিবনি। হ্যাঁ পারো, চুড়িদার। তারপর লোকজন যখন বলবে ইস এদের বাড়ির বউ বিয়ের পরের দিন চুড়িদার পরছে, তখন আর কি হবে? আমার মারই মাথা নিচু হয়ে যাবে। যাকে নিজের মেয়ে ভেবে সে যদি এমন করে, কি আর করা যাবে? আচ্ছা আমি নিচে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি নিচে চলে এসো, ওকে? এই বলে দরজার দিকে এগোতে নিশি ডেকে উঠল। এতক্ষণ সে আবিরের কথা শুনছিল। ঠিকই তো বলেছে আবির, বিয়ের পরের দিন সবাই তো শাড়ি পরে, তাহলে ও কেন পরবে না? এদিকে নিশির ডাক শুনে আবির একটা ডেভিল মার্কা হাসি দিয়ে নিশির দিকে তাকিয়ে বলে উঠল, কি হয়েছে? বলছি আমাকে একটু হেল্প করতে পারবেন? আমি? কেন, আপনি পারেন না শাড়ি পরাতে? হ্যাঁ, ট্রাই করে দেখতে পারি। ওকে। অবশেষে অনেক চেষ্টার পর আবির নিশিকে শাড়ি পরাতে সক্ষম হলো। তারপর দুজনে নিচে নেমে ব্রেকফাস্ট করে নিল। কিছুক্ষণ পর তিথি আর নিলয়ও চলে এলো। বেশ কিছুক্ষণ গল্প করে আবির আর নিলয় ডেকোরেশনের কাজ দেখতে চলে গেল। বিকেলে তিথি আর নিশিকে পার্লারে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে তাদের সাজিয়ে কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়া হলো। তিথি আজ ব্ল্যাক কালারের লেহেঙ্গা পরেছে। অনেক ঘের লেহেঙ্গাটায়, পুরো লেহেঙ্গাটা হোয়াইট স্টোনের কাজ করা, আর হোয়াইট কালারের হালকা স্টোনের কাজ করা ওড়নার সামনের দিকে শাড়ির আঁচলের মতন পরিয়ে কোমর বন্ধনী লাগানো, গলায় ভারী ডায়মন্ডের সেট, হাতে ডায়মন্ডের ব্রেসলেট, মাথায় ক্রাউন, চোখ ভর্তি গাঢ় কাজল, ঠোঁটে রেড কালারের ম্যাট লিপস্টিক আর হালকা মেকওভার। চুলগুলো বিনুনি করে একপাশে রেখে কিছু চুল সামনের দিকে কালি করে রাখা হয়েছে, আর চুলের একপাশে বেলি ফুল সুন্দর করে লাগানো আছে। ব্যাস, এতে তিথিকে আজ খুব সুন্দর লাগছে। তিথির সাথে ম্যাচ করে নিলয়ও আজ ব্ল্যাক কালারে নিজেকে সাজিয়েছে। ব্ল্যাক শেরওয়ানি, ব্ল্যাক প্যান্ট
আর তার সাথে ম্যাচ করে অ্যাশ কালারের ওড়না গলায় স্টাইলিশভাবে ঝোলানো। নিশিকেও আজ ভয়ঙ্কর সুন্দর লাগছে দেখতে। বেবি পিঙ্ক কালারের উপর হোয়াইট স্টোনের সূক্ষ্ম বুটিকের কাজ করা একটা ভারী লেহেঙ্গা পরেছে। গয়নাগুলো তিথির মতোই সেম পরা। হালকা হোয়াইট আর পিঙ্কের মিক্সড কালারের ডিপ পিঙ্ক কালারের স্টোনের লেস লাগানো ওড়না তিথির মতন স্টাইল করে পরানো। চুলগুলো খোপা করা আর কিছু চুল সামনে কালি করে ছড়ানো। মাথার একপাশে দুটো বড় বড় গোলাপ ফুল লাগানো। আবির নিশির সাথে ম্যাচ করে পিঙ্ক কালারের শেরওয়ানি পরেছে, তার সাথে ম্যাচ করে প্যান্ট আর ওড়না পরেছে। চারজনকেই আজ অসাধারণ লাগছে দেখতে, একদম মেড ফর ইচ আদার জুটির মতো। নিলয়ের মামা, নিশির মা বাবা সবাই এসেছিল রিসেপশনে। চারজনে অনেকগুলো কাপল ফটো আর গ্রুপ ফটো তুলল। অনুষ্ঠান খুব সুন্দরভাবে শেষ হলো। অনুষ্ঠান শেষে নিশির মা বাবা তাকে নিয়ে যেতে চাইলে নিশি না করে দেয়। যেহেতু তিথিরা আবিরদের বাসায় যাবে, তাই নিশি এখন তার মা বাবার সাথে যাবে না বলে দিল। তাছাড়াও নিজের বাবা মার প্রতি কিছুটা চাপা অভিমানের জন্য নিশি তাদের সাথে যেতে নারাজ। নিশির বাবা মা বুঝতে পেরে তাকে আর জোর করলো না। পরের দিন ব্রেকফাস্ট টেবিলে নিলয় জানালো যে তারা চারজনে একসাথে হানিমুনে সিঙ্গাপুর যাবে। নিশি এতে ঘোর আপত্তি জানিয়েছিল, কিন্তু তিথির জন্য তাকে অবশেষে সম্মতি দিতেই হলো। যথারীতি বিকেলবেলা তারা প্যাকিংয়ের কাজে ব্যস্ত হয়ে পড়ল। তিথিরা আজ তাদের বাসায় থেকে গেছে, কারণ পরের দিন সকালেই তাদের ফ্লাইট। সকাল 8টার সময় ওরা বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে পৌঁছে গেল। 8:30টায় তাদের ফ্লাইট। তিথি এই প্রথম প্লেনে উঠবে, তাই তার একটু নার্ভাস ফিল হচ্ছে। কিছুক্ষণ পর তারা প্লেনে উঠে পড়ল। তিথি আর নিলয়ের সিট মাঝখান বরাবর। প্লেন যখন চলতে শুরু করে, তিথি ভয়ে নিলয়ের হাত খামচে ধরে। তা দেখে নিলয় মুচকি হেসে তিথিকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে। আবিরা নিশির সিট পড়েছে সামনের দিকে। নিলয় ইচ্ছে করে এমনভাবে টিকিট বুকিং করেছে যাতে আবির এবং নিশি কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। নিশির প্রচণ্ড ভয় লাগছে, কারণ সেও প্রথম প্লেনে উঠেছে, কিন্তু তা মুখে প্রকাশ করছে না। আবির ব্যাপারটা বুঝতে পেরে নিশির হাত শক্ত করে চেপে ধরল। নিশি তার হাত সরাতে চাইলেও আবির আরো শক্ত করে তার হাত চেপে ধরে। নিশি আর কোনো আপত্তি করল না, এমনিতেও সেও প্রচুর ভয় পাচ্ছে। দীর্ঘ 6 ঘন্টা পর তাদের প্লেন ল্যান্ড করলো সিঙ্গাপুরের স্যালেটার এয়ারপোর্টে। সেখান থেকে হোটেলে যাওয়ার জন্য নিলয় আগে থেকেই দুটো ক্যাব বুক করে রেখেছিল। একটাতে আবির আর নিশি, আর অন্যটাতে নিলয় এবং তিথি উঠে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের গন্তব্য ম্যান্ডারিন অর্কিড সিঙ্গাপুর হোটেলে চলে এলো। হোটেলটা খুব সুন্দর এবং অনেক বড়। পুরো হোটেলটা কাঁচ আর ফাইবার দিয়ে তৈরি। তারপর নিলয় আর আবির রিসেপশন থেকে নিজেদের রুমের চাবি কালেক্ট করে যে যার রুমে চলে গেল। তিথি প্রচণ্ড টায়ার্ড ফিল করছিল, তাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়ল। নিলয়ও ফ্রেশ হয়ে তিথির পাশে গিয়ে শুয়ে পড়ল। আবির আর নিশিও একটু রেস্ট নিয়ে নিল। বিকেলে ঘুম থেকে উঠে নিলয় তিথিকে নিয়ে রিসর্টের ফুড সেকশনে চলে গেল। সেখানে আবির আর নিশি তাদের জন্য অপেক্ষা করছিল। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আবার যে যার রুমে চলে গেল। আর যেহেতু প্রথম দিন, তাই আজ তারা বের হবে না। ওরা ওখানে থাকবে 7 দিন। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে তারা সেন্টোসা আইল্যান্ডের সমুদ্রের মাঝে ছোট একটা দ্বীপ গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্রটি। সেখানে ছোট ছোট পার্ক, ক্লাব হাউস, বিভিন্ন ধরনের আকর্ষণীয় রাইড ইত্যাদি অনেক কিছু রয়েছে এখানে। এখানকার মূল আকর্ষণ হলো ইউনিভার্সাল স্টুডিও। এছাড়াও এই দ্বীপে আছে অ্যামিউজমেন্ট পার্ক, ওয়াটার পার্ক, আর বিনোদনের জন্য রয়েছে অসংখ্য গ্যালারি। আর সবচেয়ে জনপ্রিয় ইনডোর স্কাই ড্রাইভ এখানে রয়েছে। তিথি আজ হোয়াইট কালারের শার্টের সাথে ব্লু জিন্স পরেছে, আর নিলয় পরেছে ব্ল্যাক কালারের প্যান্ট আর স্কাই ব্লু কালারের শার্ট। নিশি লাল কালারের টপের সাথে কালচে ইয়েলো কালারের প্লাজো পরেছে, আর আবির অ্যাশ কালারের জিন্সের সাথে লেমন কালারের একটা টি শার্ট পরেছে। সেন্টোসা দ্বীপে এসে তিথি অবাক হয়ে চারপাশে তাকাচ্ছে। এ যেন এক কল্পনার রাজ্য ভ্রমণ করতে এসেছে। চারদিকে খুব সুন্দর করে সাজানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বিভিন্ন সেকশন আছে, যেমন জুরাসিক পার্ক, মাদাগাস্কার ইত্যাদি। একে একে এই